তিন দিনের রাষ্ট্রীয় সফরে আজ মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা। ঢাকা কুয়ালালামপুর ৫টি সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা। প্রকাশিত খসড়া তালিকায় দেশে মোট ভোটার 12.5 কোটি। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের সুরক্ষা নিশ্চিত করবে সরকার, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আসছে নির্বাচনে বেশিরভাগ আসনে জয়লাভের আশা বিএনপি। নিম্নকক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন চায় জামায়াত। এবং মতভেদ বর্জনে শেষ হল ঢাবি প্রশাসন ছাত্র সংগঠনের বৈঠক। ক্যাম্পাসের রাজনীতির রূপরেখা নির্ধারণে আলোচনা অব্যাহত থাকবেন, বললেন ভিসি। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি শেখ সাব্বির হোসেন। এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে 3 দিনের সফরে আজ মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। মঙ্গলবার সকালে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন ডক্টর ইউনুস ও আনোয়ার ইব্রাহিম। এতে প্রতিরক্ষা, জ্বালানি ও হালাল খাদ্যসহ বিভিন্ন খাতে 5টি সমঝোতা স্মারক সই এবং 3টি নোট বিনিময় হওয়ার কথা রয়েছে। রোববার ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এসব কথা জানান প্রেস সচিব শফিকুল আলম। বলেন, বৈঠকে মালয়েশিয়ার কর্মী পাঠানোর জটিলতা নিরসন, উচ্চশিক্ষা, রোহিঙ্গা সংকট, কৃষি, সমুদ্র অর্থনীতি এবং আসিয়ান সহ আন্তর্জাতিক অঙ্গনে দুই দেশের সহযোগিতার বিষয়ে আলোচনা হতে পারে। 3 দিনের এই সফরের উপরে ওইখানে অনেকগুলো এমওইউ সাইন হবে, অনেকগুলো এক্সচেঞ্জ হবে। মালয়েশিয়া আমাদের খুবই একটা ইম্পর্টেন্ট সোর্স অফ রিক্রুটমেন্ট, ওভারসিজ রিক্রুটমেন্ট। এবং এই জায়গায় যে মালয়েশিয়ায় যে মাইগ্রেশনের আমরা যাতে তাদের সাথে আমাদের এমন একটা জায়গায় নিয়ে যেতে পারি যার জন্য মালয়েশিয়া যাতে বাংলাদেশের উপর থেকে তাদের সর্বোচ্চ সংখ্যক জনশক্তি বাংলাদেশের থেকে নেয়। তো এই বিষয়ে অনেকগুলো আলাপগুলো হবে। হালনাগাদ কার্যক্রম শেষে 2025 সালে ভোটার তালিকার খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তালিকায় নতুন করে যুক্ত হচ্ছেন 45,71,216 জন ভোটার। এছাড়া তালিকা হতে বাদ দেওয়া হয়েছে 21,32,590 জন মৃত ভোটারের নাম। সব মিলিয়ে দেশে এখন ভোটারের সংখ্যা 12,61,70,900 জন। রোববার নির্বাচন ভবনে ব্রিফিংয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, তথ্যে ভুল থাকলে 21 আগস্ট পর্যন্ত সংশোধনের সুযোগ পাবেন ভোটাররা। এমআর আসাদের রিপোর্ট। আরপিও বাধ্যবাধকতা মেনে চলতি বছরের 2রা মার্চ ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। তখন দেশে ভোটার ছিল 12,37,32,274 জন। এরপর হালনাগাদ কার্যক্রম শুরু করে ইসি। রোববার ব্রিফিংয়ে কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, হালনাগাদে 45,71,000 নতুন ভোটার যুক্ত হয়েছে। বাদ পড়ছে 21 লাখের বেশি। প্রাপ্ত ভোটার যেটা 45,71,216 থেকে যদি আমরা 21,32,590 বাদ দেই, তাহলে আমাদের নতুন করে ভোটার অন্তর্ভুক্তি হচ্ছে 24,38,626। 12,37,32,274 সাথে যদি এই প্রাপ্ত ভোটারের সংখ্যা আমরা যোগ করি, তাহলে আমাদের ভোটারের সংখ্যা যে দাঁড়াবে 12,61,70,900। তথ্যে ভুল থাকলে 21 আগস্ট পর্যন্ত সংশোধনের সুযোগ থাকছে, আর খসড়া চূড়ান্ত করা হবে 31 আগস্ট। অফিসগুলোনে এটার প্রকাশ করা হয়েছে। এই ব্যাপারে তাদের যদি সংশোধনী কিছু থাকে, সেই সংশোধনীগুলো আমাদেরকে জানাবেন এবং সংশোধনী অনুযায়ী আমরা এটা চূড়ান্ত করব 31 আগস্ট। চলতি বছরের 31 অক্টোবর পর্যন্ত 18 বছর পূর্ণ হওয়া ব্যক্তিদের যুক্ত করে আরেকটি তালিকা প্রকাশ করবে ইসি। ফলে 2025 সালে দেয়া হচ্ছে মোট 3টি ভোটার তালিকা। এই বছর মূলত 3টা তালিকা হচ্ছে। একটা হচ্ছে যে 2রা মার্চ যেটা চূড়ান্ত করা হয়েছে, 31 আগস্ট পর্যন্ত আজকের বিবেচনায় যেটা চূড়ান্ত হবে, এবং 31 অক্টোবর পর্যন্ত বিবেচনায় নিয়ে যে ভোটার তালিকাটা চূড়ান্ত হবে। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রিজাইডিং অফিসারের সুরক্ষা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দায়িত্ব পালনকালে তাদের নিরাপত্তায় অস্ত্রসহ একজন আনসার সদস্য থাকবে বলে জানান তিনি। রোববার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে জুলাই অভ্যুত্থানে লুট হওয়া পুলিশের 7 শতাধিক অস্ত্র এখনও পাওয়া যায়নি বলে জানান এই উপদেষ্টা। এসব অস্ত্রের সন্ধানদাতাদের পুরস্কৃত করার ঘোষণাও দেন তিনি। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট।
গণ অভ্যুত্থানের মুখে গেল বছরের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থানা, পুলিশ ফাঁড়ি সহ পুলিশের বিভিন্ন স্থাপনা থেকে 5,750টি আগ্নেয়াস্ত্র লুট হয়। গোলাবারুদ খোয়া যায় 6,51,609টি। এর মধ্যে ছিল রাইফেল, এসএমজি, এলএমজির মতো আগ্নেয়াস্ত্র। লুট হওয়া অস্ত্র গোলাবারুদ উদ্ধারে 4 সেপ্টেম্বর থেকে শুরু হয় অভিযান। সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এখনো 700-র বেশি অস্ত্রের সন্ধান মেলেনি। আমাদের যে হাতিয়ারগুলি হারাই গেছে এগুলির উদ্ধারের জন্য আমরা একটা সার্কুলার দিচ্ছি এবং এখন একটা প্রাইজও ডিক্লেয়ার করতেছি যে ইনফরমেশনটা দিতে পারবে তারা আমরা একটা কত টাকা দিতে পারি। আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি প্রসঙ্গে উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। ভোটের আগেই বাহিনীর সদস্যদের মনোবল ফিরে আসবে। প্রিজাইডিং অফিসারে অনেক সময় করে অ্যাটাক করতে যায়, এই জন্য ওনারও আমরা কিন্তু একটা হাতিয়ার সোনার একটা আবার গার্ড ব্যবস্থা করতেছি, ট্রেনিংয়ের ব্যবস্থা করতেছি। এই জন্য আমরা আশা করি যে আমরা আল্লাহ দিলে ভালোভাবেই করতে পারবো। সম্প্রতি রাজধানীর নিউ মার্কেট এলাকা থেকে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি। দেশীয় অস্ত্র এগুলি ক্ষেত্রেও আপনাদের একটু হইতে হবে, ধরুন যে যারা বানাচ্ছে এই অস্ত্রগুলি তাদের একটু কেয়ারফুল হইতে হবে। এখন কিন্তু যারা বানাচ্ছে আমরা তাদেরও নিয়ে আসতেছি, তারা জানে এই অস্ত্রগুলি কারা ব্যবহার করে। গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। গাজীপুরে যে ঘটনাটা ঘটছে এটা খুবই একটা দুঃখজনক এক ঘটনা এবং এইগুলিরে যেন শাস্তি ভালোভাবে পায়, এই জন্য যত ধরনের ব্যবস্থা করার আমরা করব। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। চলে গেল। আগামী নির্বাচনে বিএনপি অধিকাংশ আসন পাবে বলে আশা জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, মানুষের আস্থা ও বিশ্বাসের মূল্যায়ন করে এই দেশকে পুনর্গঠন করতে হবে। রোববার রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তারেক রহমান। জানান, শিগগিরই দেশের মানুষের সঙ্গে তার সাক্ষাৎ হবে। নানামুখী চ্যালেঞ্জ মোকাবিলায় দলের ঐক্য ধরে রাখার আহ্বানও জানান তারেক রহমান। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। জেলার সরকারি মাদ্রাসা মাঠে বসে বিএনপির রাজশাহী মহানগর শাখার দ্বিবার্ষিক সম্মেলন। আগামী নির্বাচন সামনে রেখে নিজেদের মধ্যে ঐক্য গড়ে তোলার প্রত্যয় জানান দলটির নেতাকর্মীরা। দীর্ঘ 17 বছর ফ্যাসিস্ট সরিয়েছিরা স্বাধীনতার এবং 73 থেকে 75 তৎকালীন সরকার বাংলাদেশের স্বাধীনতাকে বিকিয়ে দিয়েছিল। 17 বছরে যে আমার মা তার সন্তান হারিয়েছে, আমরা আমাদের ভাই হারিয়েছি। এতে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, মানুষের মৌলিক অধিকার সহ সবকিছু ধ্বংস করেছে পতিত আওয়ামী লীগ। আমরা দেখেছি বিচার ব্যবস্থাকে কিভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমরা দেখেছি সেই সময় কিভাবে আইন শৃঙ্খলা বাহিনীকে রাজনীতিকরণ করার মাধ্যমে ধ্বংস করে দেওয়া হয়েছিল। মেগা উন্নয়নের নামে কিভাবে মেগা দুর্নীতি করা হয়েছিল। আগামীতে সরকার গঠন করতে পারলে বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার অঙ্গীকার করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। শপথ গ্রহণ করব যে আমরা সকলে ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ থাকব। আগামী দিনে জনগণের আস্থা অর্জনের মাধ্যমে আমরা দেশকে পুনর্গঠনের কাজে হাত দেব। জনগণের বিশ্বাস অর্জন করার মাধ্যমে আমাদের এই 31 দফা বাস্তবায়ন করা। তিনি বলেন, দেশের মানুষ বিএনপির উপর আস্থা রাখতে চায়, সেই বিশ্বাসের মূল্যায়ন করতে হবে। দেশের মানুষ বিএনপির উপরে আস্থা রাখে, বিশ্বাস করে, তাদের সেই আস্থা এবং বিশ্বাসের মূল্যায়ন করতে হবে আমাদেরকে। এবং মূল্যায়ন করার একটি উপায় হচ্ছে দেশকে পুনর্গঠন করা। পদ্মা সহ অন্যান্য নদীর পানির ন্যায্য হিস্সা আদায়ে প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাওয়ার কথাও বলেন তারেক রহমান। ফারাক্কার কারণে আজ পদ্মা নদী শুকিয়ে যাচ্ছে। আমরা আন্তর্জাতিক আদালতে যাব দরকার হলে, আমরা জাতিসংঘে যাব দরকার হলে, আমাদের পানির হিস্সা বের করে নিয়ে আসতে হবে। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। নিম্নকক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে জামাত আন্দোলনে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। রোববার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। ঘোষিত সময়সূচিকে স্বাগত জানিয়ে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার তাগিদও দেন এই নেতা। সেজন্য ঐকমত্য কমিশনের সুপারিশগুলোকে আইনে ভিত্তি দেওয়ার কথাও বলেন আবদুল্লাহ তাহের।
আমাদের দাবি হচ্ছে পিআর টোটাল, আপার হাউস অ্যান্ড লোয়ার হাউস বোথ, এবং সেই ইস্যুতে আমরা আন্দোলন করব, সেটাকে আমরা রিয়েলাইজ করার জন্য চেষ্টা করব। ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে সেই তারিখের ব্যাপারে জামাতের মৌলিক কোনো আপত্তি নেই। সংস্কারের ভিত্তিতেই নির্বাচন হইতে হবে, যেটি কিছুটা হইলেও ফেয়ার ইলেকশনের একটা আস্থা বা ফেয়ার ইলেকশন হবে এরকম একটা কনফিডেন্স মানুষের গ্রো করতে পারে। মতভেদ ও বর্জনের নাটকীয়তায় শেষ হলো আবাসিক হলে ছাত্র রাজনীতি বন্ধ ও ডাকসু নির্বাচন নিয়ে ঢাবি প্রশাসন ও ছাত্র সংগঠনের বৈঠক শেষে উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান জানান, হল থেকে পর্যায়ক্রমে পুরো ক্যাম্পাসে ছাত্র রাজনীতি চালুর রূপরেখা নির্ধারণে আলোচনা অব্যাহত রাখবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর আগে শিবিরের গুপ্ত কার্যক্রম ও মুক্তিযুদ্ধকালীন অবস্থা নিয়ে বিতর্ক তুলে সভা বর্জন করেন বাম ছাত্র সংগঠনের নেতারা। মাহবুব হাসান রিপনের প্রতিবেদন। আবাসিক হলে ছাত্র রাজনীতি বন্ধ এবং ডাকসু নির্বাচন নিয়ে সক্রিয় ২১ সংগঠনকে নিয়ে রবিবার বিকেলে বৈঠকে বসে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। রুদ্ধদ্বার বৈঠকের মাত্র ১০ মিনিটের মাথায় ছাত্র শিবিরের উপস্থিতিকে কারণ দেখিয়ে সভা বর্জন করে বাম সংগঠনগুলো। আমাদের ওয়াকআউট করার কারণ হচ্ছে যে বারবার করে ইসলামী ছাত্র শিবির পরিবেশ পরিষদের আন্ডারে একটি নিষিদ্ধ সংগঠন, গণহত্যাকারী ইসলামী ছাত্র শিবির থাকা সত্ত্বেও একটা পর্যায় পর্যন্ত অবস্থান করেছিলাম। প্রতিক্রিয়ায় ঢাবি ছাত্র শিবির সভাপতি বলেন, ডাকসু নির্বাচন ঘিরে স্বার্থান্বেষী মহলগুলো শিবির নিয়ে ষড়যন্ত্র করছে। ছাত্রদল এবং শিবির যখন যৌথভাবে আন্দোলন পরিচালনার মধ্য দিয়ে সারা দেশে সেই আওয়ামী লীগকে ফেসিবাদ না হওয়ার জন্য, তাদের ক্ষমতা থেকে হটানোর জন্য আন্দোলন পরিচালনা করছিল, তখন এই নির্দিষ্ট গ্রুপটা আমাদের সেই আন্দোলনকে ক্রিমিনালাইজ করেছিল। শিবিরের গুপ্ত রাজনীতি নিয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি এ সময় বলেন, গুপ্ত রাজনীতি ও অপরাজনীতি বন্ধে সুনির্দিষ্ট রূপরেখা বৈঠকে তুলে ধরা হয়েছে। সকল ছাত্র সংগঠন এক বাক্যে এই বিগত ১ বছর যতগুলো মবতন্ত্র কায়েম হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, তার জন্য সরাসরি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ইসলামী ছাত্র শিবিরকে দায়ী করেছে। বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে উপাচার্য জানান, আবাসিক হলে শিক্ষার্থী বান্ধব পরিবেশ তৈরির জন্য আলোচনা অব্যাহত থাকবে। হল দিয়ে শুরু করতে চাই, হল পর্যায়ে, তারপর সম্ভব হলে ক্যাম্পাস পর্যায়ে আমরা রাজনীতির রূপটা কেমন হওয়া উচিত, শিক্ষার্থী বান্ধব রাজনীতির রূপটা কেমন হওয়া উচিত, এটা আমরা এই আলোচনাটা আমরা শুরু করেছি। বাম সংগঠনের সভা বর্জনকে বিগত আমলের নেতিবাচক আবেগের ফল বলেও মন্তব্য করেন তিনি। শিক্ষার্থীদের সাথে যাতে কোনোভাবেই আমাদের ছাত্র সংগঠনগুলো মুখোমুখি না হয়। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। পলাতক ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনা রশিদ, উপমহাপরিদর্শক সৈয়দ নুরুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি বিপ্লব কুমার সরকার সহ বিভিন্ন পদমর্যাদার ৪০ কর্মকর্তার পদক প্রত্যাহার করা হয়েছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, নিজ কর্মস্থল হতে পলায়ন করায় বিভাগীয় ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন এমন ৪০ পুলিশ সদস্যের পদক প্রত্যাহার করা হলো। পদক বাতিল হওয়া কর্মকর্তাদের মধ্যে ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার ও পরিদর্শক পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন। এদিকে পুলিশ পরিদর্শক পদমর্যাদায় ৯ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। বিগত সরকারের সময় তারা বিভিন্ন থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। অর্থনৈতিক বিপর্যয় এড়ানো গেলেও অন্তর্বর্তী সরকারের ১ বছরে সাধারণ মানুষের জীবনে স্বস্তি আসেনি বলে মন্তব্য করেছেন বিশিষ্ট নাগরিকরা। তবে সরকার ভেঙে পড়া রাষ্ট্র কাঠামো মেরামতের চেষ্টা করেছে বলে জানান শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা। আর মূল্যস্ফীতি ৫% নিচে নামিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর। রেজা খানের রিপোর্ট। রাজধানীর একটি হোটেলে অন্তর্বর্তী সরকারের ৩৬৫ দিন বিষয়ে নাগরিক সংলাপের আয়োজন করা হয়। এতে সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন, গেল ১ বছরে অর্থনৈতিক বিপর্যয় অনেকাংশে কাটানো সম্ভব হলেও সাধারণ মানুষের জীবনে স্বস্তি আসেনি। উপরে যে একটা প্রভাব পড়েছে সেইটা থেকে আসলে মানুষকে স্বস্তি দেওয়া, সেখানে কিন্তু সত্যিকার অর্থে আমরা তেমন একটা দেখি। বাংলাদেশে প্রতি ৪ জনের মধ্যে একজন বহুমাত্রিক দরিদ্রের শিকার, তাহলে স্বস্তি আসবে কি করে? সরকারের সঠিক নীতির অভাবে অনেক পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে বলে অভিযোগ করেছেন বিজিএমইএ এর সভাপতি সহ ব্যবসায়ী নেতারা। প্রতিনিয়ত নীরবে ফ্যাক্টরি বন্ধ হচ্ছে। শুধু বিজিএমইএ এর সদস্যই ৭,২০০ থেকে এখন মাত্র ৩,০০০-এ নেমে এসেছে। ছোট্ট দেশ, এতগুলা ব্যাংক, রিডিকুলাস। আমার দেশে পারিবারিকভাবে ব্যাংক দেওয়া হয়। আপনি ক্রিকেটে ছক্কা মেরে দিয়েছেন, আমরা এটা ব্যাংক করে দিয়েছি।
এ সময় বাংলাদেশ ব্যাংক গভর্নর বলেন, রাজনীতিতে স্থিতিশীলতার অভাবে দেশে বড় বিনিয়োগ আসছে না। আর্থিক খাতে কেবল এসেছে, রাজনৈতিক খাতে এখনো আসে নাই, সিকিউরিটি সিচুয়েশনে এখনো আসে, সবকিছু মিলিয়ে এখনই কেউ বিনিয়োগে ঝাঁপিয়ে পড়বে এই প্রত্যাশা যদি কারো থাকে আমি বলছি। অনুষ্ঠানে স্বৈরাচারী সরকারের বাজেটের ধারাবাহিকতা রক্ষার সমালোচনা করে রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের তাগিদ দেন রাজনীতিবিদরা। শত সংস্কার করেও করলাম সংস্কার উইল নট কাম টু এনিথিং যদি আমাদের রাজনৈতিক সংস্কৃতি আমরা বদলাতে পারি। বেক্সিমকো গ্রুপ 16টি ব্যাংক থেকে 48,000 কোটি টাকা লোপাট করেছে উল্লেখ করে সরকার ভেঙে পড়া রাষ্ট্রকাঠামো মেরামতের চেষ্টা করছে বলে জানান শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা। 48,000 কোটি টাকা নিয়ে গেছে, কোথায় টাকা গেছে বলে চেষ্টা করছি যে একটা স্ট্রাকচার যদি কোনোরকম দাঁড়া করা যায়, তাহলে নেক্সট গভর্নমেন্ট ইলেক্টেড গভর্নমেন্ট। এ সময় দান্দিক স্বার্থের রাজনীতি পরিহারেরও পরামর্শ দেন সাখাওয়াত হোসেন। মুশকিলটা হলো যে আমাদের যারা প্রকৃতি দেখেছেন একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। জুলাই অভ্যুত্থানে বনশ্রীতে 2 জনকে হত্যা ও কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলির মামলায় অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। একই সঙ্গে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ মামলায় পলাতক 4 আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। বৃহস্পতিবার এই মামলার আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করে প্রসিকিউশন। রোববার শুনানি করেন প্রসিকিউটর গাজী হুসাইন তামিম। এই মামলার সুনির্দিষ্ট 3টি অভিযোগ তুলে ধরেন তিনি। 3টি অভিযোগে আজকে প্রসিকিউশনের পক্ষ থেকে যে ফরমাল চার্জ আমরা দাখিল করেছিলাম, মাননীয় ট্রাইব্যুনাল এই ফরমাল চার্জের উপরে ভিত্তি করে 3টি অভিযোগেই অভিযোগ আমলে গ্রহণ করেছেন। সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের বিরুদ্ধে প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা যে কয়েকটি অভিযোগ এনেছি তা হলো, উনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেথাল উইপন ব্যবহার করে ছাত্র জনতাকে হত্যার যে নির্দেশ দিয়েছিলেন, সেই নির্দেশের ধারাবাহিকতায় উনি ওনার সাবঅর্ডিনেট পুলিশ ফোর্সদের ওয়্যারলেস মেসেজের মাধ্যমে ছাত্র জনতার উপরে গুলি করার নির্দেশ দিয়েছিলেন। কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনের শুরু যে আদালতের রায় ঘিরে সরকার পতনের পর বিগত 1 বছরে সেই বিচারাঙ্গনে কতটা গুণগত পরিবর্তন এসেছে তা একটি বড় জিজ্ঞাসা। গণঅভ্যুত্থানের অন্যতম আকাঙ্ক্ষা ন্যায় বিচার প্রাপ্তি কতটা নিশ্চিত হয়েছে সেটিও প্রশ্নবোধক চিহ্নের মতো দাঁড়িয়ে আছে। এ নিয়ে রাষ্ট্রের আইন কর্মকর্তা ও সাধারণ আইনজীবীরা জানিয়েছেন মিশ্র প্রতিক্রিয়া। তবে স্বাধীন বিচার বিভাগের জন্য অন্তর্বর্তী সরকারের নানা উদ্যোগের প্রশংসাও করছেন তারা। কাজী পাপুর বিশেষ প্রতিবেদন। আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের 10 আগস্ট ছাত্র জনতার বিক্ষোভের মুখে পদত্যাগ করেন প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের 6 বিচারপতি। এরপর হাইকোর্টের বিতর্কিত 12 বিচারপতিকে পাঠানো হয় ছুটিতে। সারা দেশে রদবদল করা হয় অধ্যস্থন আদালতের শত শত বিচারককে। স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠায় আলাদা সচিবালয় প্রতিষ্ঠা সহ নানা উদ্যোগ নেন নতুন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। গঠন করা হয় বিচার বিভাগ সংস্কার কমিশন। দেশের ইতিহাসের প্রথমবারের মতো আইন করে পরীক্ষার মাধ্যমে নিয়োগদান হতে থাকে হাইকোর্টের বিচারপতি। মামলা জট কমাতে করা হয় বিভিন্ন আইন সংস্কার। শুধুমাত্র মানুষকে হয়রানি করার জন্য আপিল করে আটকে রাখা ছিল, এরকম 400 মামলা আমরা একদিনে আমাদের মাননীয় বিচারপতিদের সামনে নিয়ে এসে বলেছিলাম এই মামলাগুলো কোনো রাখারই কোনো জাস্টিফিকেশন নেই। রাজনৈতিক প্রতিহিংসার কারণে, ক্ষমতার অপব্যবহার কারণে অনেক মামলা করা হয়েছে তাদের বিরুদ্ধে, কিন্তু মামলাটা করে তারা ফেলে রেখেছিলেন যে শুনানি করার সাহস পাননি। এখন সেগুলো তারা করার সাহস পাচ্ছে না। অভ্যুত্থানের পর মাত্র 1 মাসের মধ্যে নতুন প্রসিকিউশন টিম নিয়োগ দিয়ে শেখ হাসিনা সহ মানবতা বিরোধী অপরাধের অভিযুক্তদের বিচার শুরু করে সরকার। প্রথম পার্থক্য হলো ইনভেস্টিগেশনের সময়টা ডিলে ইন ব্রিংইং প্রসিকিউশন, এই বিলম্বর কোনো প্রশ্নই নাই আমাদের এখানে। সেখানে ছিল খুব অ্যানালগ, শুধু না একদম ধারণা বেসড এভিডেন্স, আর এখানে হলো বেশিরভাগ হলো ডিজিটাল বেসড এভিডেন্স, ডকুমেন্ট বেসড এভিডেন্স। এই ট্রাইব্যুনাল হওয়ার পরে যতগুলো প্রশ্ন ডিফেন্স থেকে অথবা আওয়ামী লীগ থেকে তোলা হয়েছে সবগুলোই কিন্তু প্রসিকিউশনের বিরুদ্ধে। বিচারক নিয়ে কোনো প্রশ্ন তোলার সুযোগই তারা পায় না। তবে এত কিছুর পরও বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা ফেরেনি, এমনকি বিচারকরা নির্ভয়ে বিচার কাজ পরিচালনা করতে পারছে না, এমনটাই দাবি আইনজীবীদের। বিচারকদের মনে একটা
সাহস থাকবে এবং একটা চিন্তা থাকবে যে আমি স্বাধীনভাবে বিচার করতে পারবো। কিন্তু আমি দেখছি বাংলাদেশের প্রেক্ষাপটে সেই পরিস্থিতি নাই। হাজার হাজার লক্ষ লক্ষ মনো সরকারই বলছে এগুলো মিথ্যা মামলা, কিন্তু আমরা আদালতে আসলে আমাদের জামিন হচ্ছে না। তাহলে এটা আমি কি বলবো বলেন? বিচার বিভাগকে আমরা বলবো যে বিচার বিভাগ স্বাধীন হয়ে গেছে? এখনো ওই আইনজীবীদের ভয়তে তাকে জামিন দিতে হয়, অথবা জামিন ক্যান্সেল করতে হয়, অথবা রিমান্ড দিতে হয়। এই পরিবেশ পরিস্থিতি যদি বিদ্যমান থাকে এটাকে ন্যায় বিচার বলে না, এবং ন্যায় বিচার বলবো না আমরা। ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য প্রতিবন্ধকতা দূর না করতে পারলে তা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে প্রশ্নবিদ্ধ করবে বলে মনে করেন তিনি। যে পরিবর্তন হয়েছিল সে পরিবর্তন অকার্যকর হয়ে গেছে, কোনো বৈষম্যহীন বাংলাদেশ সৃষ্টি হয় নাই। কাজী পাপ্পু, মোহনার সংবাদ, ঢাকা। স্মার্ট ফ্যামিলি কার্ডধারী পরিবার ছাড়াও এখন থেকে সাধারণ ভোক্তারা ভর্তুকি মূল্যে কিনতে পারবেন টিসিবির পণ্য। দীর্ঘ বিরতি দিয়ে ঢাকা সহ সারা দেশে শুরু হলো টিসিবির কার্যক্রম। যদিও বিতরণের ক্ষেত্রে ডিলারদের বিরুদ্ধে অনিয়ম অভিযোগ ভোক্তাদের, তারপরও বাজারের চেয়ে অর্ধেক দামে পণ্য কিনতে পেরে সন্তুষ্টি জানান অনেকে। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় রোববার থেকে ঢাকা সহ সারা দেশে ভ্রাম্যমাণ ট্রাকে ভোজ্য তেল, চিনি ও মসুর ডাল বিক্রি শুরু করেছে টিসিবি। তেল, ডাল, চিনি 450। হ্যাঁ, বাজার দামের তো একটু কম পাওয়া যায়। চালটা দিলে আমাদের ভালো হয়। ট্রাক সেল থেকে একজন ব্যক্তি সর্বোচ্চ 2 লিটার তেল, 1 কেজি চিনি ও 2 কেজি মসুর ডাল কিনতে পারবেন। সাশ্রয়ী দামে পাওয়ার আশায় অনেকেই ভিড় করেন ট্রাকের সামনে, যদিও ডিলারদের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তোলেন ভোক্তারা। সাশ্রয় হয়, কিন্তু আমরা তো পাই না। আমার জীবনে এই প্রথম পাইলাম, আমার জীবনে আমি পাই না। দেশেও মানুষ ইসিবির মাল এক পরিবার 3-4 জন খাইতেছে, পাইতেছে, আমি পাই না। বিএমপি করি ওই জন্য পাইনি, আমলিগ আমাকে দেয়নি। আমলিগ আমাকে দেশ থেকে তাড়া করেছে। আমি এসে অটো চালে খাচ্ছি। আমি নওগাঁ জেলা বাড়ি আমার। আমলিগ থেকে আমার নামটাই কেটে দিয়েছে, এমনি ওই ইলিপের সাইডেও পাইনি আমি। এই যে জীবনের প্রথমে আজকে পাইছি। নতুন বাজারের দিকে হ্যাঁ ওরা আলাদাভাবে বিক্রি করে দেয়, যারা টাকা বেশি দেয় তাদেরকে বেশি দিয়ে দেয়। এদিকে ওএমএস কার্যক্রমে অনিয়মের অভিযোগ তুলে হতাশা জানান ভোক্তারা। চাইলের বস্তা পচা বাই রয়েছে, নষ্ট চাল দিচ্ছে নেই, আমরা কেমনে খামু? আমরা গরিব মানুষ দেখে কি এরকম পচা চাল খামু আমরা? কোন বস্তাটা খোলার পরে দেখি যে ভিতর থেকে অনেক বড় বড় মাটির চাকার মতো কি বের হচ্ছে আর কি। ঢাকা মহানগরীতে টিসিবির কার্যক্রম চলবে 13 সেপ্টেম্বর পর্যন্ত, আর অন্যান্য জেলায় বিক্রি হবে 31 আগস্ট পর্যন্ত। প্রতিদিন প্রতিটি ট্রাক থেকে সর্বোচ্চ 500 জন নির্ধারিত পরিমাণে পণ্য কিনতে পারবেন। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। দুর্নীতির বিরুদ্ধে সামাজিক সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন দুদক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন। রোববার বগুড়া সংস্থাটির গণশুনানিতে এই কথা বলেন তিনি। এ সময় সেবা প্রাপ্তিতে হয়রানির শিকার ব্যক্তিদেরকে দুদকে সরাসরি অভিযোগ করার পরামর্শ দেন আব্দুল মোমেন। আমরা যাতে দুর্নীতিগ্রস্ত না হয়ে পড়ি, এবং আপনাদেরও লক্ষ্য রাখতে হবে দুর্নীতি করার জন্য তো ঘুষ দিতে হয়, এই ঘুষটা যাতে আপনারা না দেন। আমি আশা করব যে বগুড়াই প্রথম বলবে যে কাজ হোক বা না হোক বগুড়া ঘুষ দেবে না। আমরা যেসব অভিযোগ পেয়েছি আমরা চেষ্টা করেছি তার কিছু কিছু তাৎক্ষণিক সমাধান দিতে। অনেক ক্ষেত্রেই মামলা মোকদ্দমার সাথে এগুলি জড়িত, সেক্ষেত্রে আমাদের অপেক্ষা করতে হয় মামলা মোকদ্দমার নিষ্পত্তি হওয়া পর্যন্ত। গাজীপুরে টঙ্গীতে ট্রাভেল ব্যাগে অলি মিয়া নামের এক যুবকের মাথাবিহীন 8 টুকরো লাশের রহস্য উদ্ঘাটন সহ 3 জনকে গ্রেফতার করেছে র্যাব। রোববার রাজধানীর উত্তরায় র্যাব 1-এর কার্যালয় সংবাদ সম্মেলনে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান, হত্যাকাণ্ডের মূল হোতা আপেল মাহমুদ সাদেক, সাজ্জাদ হোসেন রনি ও শাওন বেগমকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডটি পূর্ব পরিকল্পিত এবং লাশ গুম করার উদ্দেশ্যে মাথা বিচ্ছিন্ন করা হয় বলে জানান তিনি। ভিকটিম অলি আসামি সাদেকের স্ত্রীর চরিত্র সম্পর্কে খারাপ কথা বলায় তাকে হত্যা করা হয়েছে বলে জানান র্যাব কর্মকর্তা। প্রাথমিকভাবে ধারণা করা হয় যে হত্যাকাণ্ডটি পূর্ব পরিকল্পিত এবং লাশ গুম করার উদ্দেশ্যে মাথার অংশ দুষ্কৃতিকারীরা অজ্ঞাত স্থানে লুকিয়ে রাখে। সর্বশেষ 6 অগাস্ট তারিখ দুপুর 2টার দিকে কল দিলে নিহত ভিকটিম অলি মিয়ার মোবাইল বন্ধ পাওয়া যায় এবং 8ই অগাস্ট তারিখ অলি মিয়ার স্ত্রী মৃত্যু সংবাদ পান। উক্ত ঘটনার প্রেক্ষিতে নিহতের স্ত্রী শাহানা আক্তার বয়স 29 বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় হত্যা মামলা দায়ের করেন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ।
ইসরায়েলি বর্বরতায় গাজায় আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে ৬১,৪০০ ছাড়ালো মোট প্রাণহানি। এদিকে চলতি বছরের শেষ সময় পর্যন্ত পশ্চিম তীরে সেনা মোতায়েন থাকবে বলে জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস। অন্যদিকে গাজা দখলের পরিকল্পনার বিরুদ্ধে ইসরায়েল জুড়ে বিক্ষোভ করেছে কয়েক হাজার মানুষ। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। অনাহার আর লাগাতার হামলায় গাজায় বেড়েই চলেছে মৃত্যুর মিছিল। সবশেষ বিভিন্ন অঞ্চলে বিমান হামলা চালিয়ে আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি হত্যা করেছে নেতানিয়াহু সেনারা। এছাড়া ২৪ ঘণ্টায় অনাহার ও অপুষ্টিতে মৃত্যু হয়েছে আরও ১১ জনের। এই নিয়ে খাদ্যাভাবে প্রাণ হারানো মানুষের সংখ্যা ২১৭তে উন্নীত হল। এছাড়া উড়োজাহাজ থেকে ফেলা ত্রাণ বোঝাই বাক্সে চাপা পড়েও মৃত্যু হচ্ছে অসহায় ফিলিস্তিনিদের। গাজার সরকারি গণমাধ্যমের তথ্য মতে ২০২৩ সালে ইসরায়েলের আগ্রাসন শুরুর পর থেকে উড়োজাহাজ থেকে ফেলা ত্রাণের বাক্সের আঘাতে কমপক্ষে ২৩ ফিলিস্তিনি মারা গেছে এবং আহত হয়েছে আরও ১২৪ জন। এই অবস্থায় উপত্যকাটিতে স্থল সীমান্ত দিয়ে নিয়মিত মানবিক সাহায্য পাঠানোর আহ্বান জানিয়েছে জাতিসংঘ। চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত পশ্চিম তীরের জেনিন, তুলকারেম ও নূর শামস শরণার্থী শিবিরে সেনা মোতায়েন থাকবে বলে জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস। শুক্রবার ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা গাজা যুদ্ধ শেষ করার লক্ষ্যে ৫টি নীতির অনুমোদন দেয়। এর মধ্যে গাজা উপত্যকার নিরাপত্তা নিয়ন্ত্রণ নেওয়ার নীতিও রয়েছে। এ লক্ষ্যে ৭ অক্টোবর পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে তেল আবিব। এদিকে ইসরায়েলের এমন সিদ্ধান্তকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। একই সঙ্গে তুরস্ক সবসময় ফিলিস্তিনের পাশে থাকবে বলেও জানান তিনি। গাজায় সামরিক অভিযান সম্প্রসারণ পরিকল্পনার বিরোধিতায় ইসরায়েল জুড়ে বিক্ষোভ করেছে কয়েক হাজার মানুষ। জিম্মিদের দ্রুত মুক্তির ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বানও জানায় তারা। এদিকে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, কানাডা সহ বেশ কয়েকটি দেশ ইসরায়েলের গাজা দখলের সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে। এই পরিকল্পনার বিরোধিতায় ইসরায়েলে সামরিক রপ্তানি বন্ধের হুমকি দিয়েছে জার্মানি। অন্যদিকে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে প্যালেস্টাইন অ্যাকশন সমর্থনে আয়োজিত এক বিক্ষোভ থেকে ৫ শতাধিক মানুষকে গ্রেপ্তার করেছে পুলিশ। শেষ করছি মোহনা সংবাদ। যাবার আগে শিরোনামগুলো আরও একবার। 3 দিনের রাষ্ট্রীয় সফরে আজ মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা। ঢাকা, কুয়ালালামপুর 5টি সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা। প্রকাশিত খসড়া তালিকায় দেশে মোট ভোটার 12.5 কোটি। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের সুরক্ষা নিশ্চিত করবে সরকার, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আসছে নির্বাচনে বেশিরভাগ আসনে জয়লাভের আশা বিএনপি। নিম্নকক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন চায় জামায়াত। এবং মতভেদ বর্জনে শেষ হল ঢাবি প্রশাসন ছাত্র সংগঠনের বৈঠক। ক্যাম্পাস রাজনীতির রূপরেখা নির্ধারণে আলোচনা অব্যাহত থাকবে, বললেন ভিসি। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন মোহনার ফেসবুক এবং ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।